দাদা আমি একটা প্রশ্ন করি, আজকে কেউ বিবাহ বিচ্ছেদের কারণে বাংলাদেশের সম্পত্তি পেল, অথবা তিনি উত্তরাধিকার কাছ থেকে তার পিতা বা মাতার কাছে যে সম্পত্তি পেল, সেই সম্পত্তি বিলেতে নিয়ে আসলে কি ট্যাক্স দিতে হবে? আসলে নাশিদ ভাই, এই কথাটার একটু ব্যাকগ্রাউন্ড আছে। যেমন প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আপনি কি ট্যাক্স ওয়াইজ কিংবা অ্যাজ পার ট্যাক্স আপনি ইউকেতে রেসিডেন্ট কিনা। ফর এক্সাম্পল, আমি যদি এদেশে এখনকার যে কারেন্ট ল, মোর দেন 180 ডেজ আমি ইউকেতে থাকি এবং বরাবরই থেকে আসি, তাহলে কিন্তু আমাকে ইউকেতে ট্যাক্স হিসাবে আমাকে সিটিজেন ধরা হবে। আমি এদেশে ট্যাক্স পে করতে বাধ্য। এবং সেই ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেসে যেটা দেখা যায়, আপনার ওয়ার্ল্ড ওয়াইড ইনকামকে কিন্তু ডিক্লেয়ার করতে হয়। যেভাবে ওয়ার্ল্ড ওয়াইড ইনকামকে আপনি ডিক্লেয়ার করেন, সেভাবেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েলথকেও ডিক্লেয়ার করতে হয়। তার মানে হলো, আপনার দেশে যেই সম্পত্তি আপনি ইনহেরিট করেছেন, কিংবা দেশে যেই সম্পত্তি আপনি গিফটে পেয়েছেন এবং সেটা হয়তো বা বিক্রি হয়েছে, সেই সমস্ত জিনিসগুলোও কিন্তু আলটিমেটলি এই পুরো যেই সাবমিশনস কিংবা এইচএমআরসি কে যে রিপোর্টিং এর ব্যাপার আছে, পুরোটার আয়ত্তে চলে আসে। তো প্রথম থেকে আমি যদি বলি যে আপনি যদি ইউকে রেসিডেন্ট হয়ে থাকেন এবং ইউকেতে ট্যাক্স দেয়া আপনার জন্য ম্যান্ডেটরি হয়, তাহলে নিয়মটা হলো, ওয়ার্ল্ড ওয়াইড যত ইনকাম আছে কিংবা ওয়ার্ল্ড ওয়াইড আপনার যত ওয়েলথ আছে, পুরোটার হিসাবেই কিন্তু আসলে ইউকেতে দিতে হয়। এখন ফর এক্সাম্পল আপনি প্রশ্ন করলেন যে আপনি ফর এক্সাম্পল 50 লাখ টাকায় দেশে কোনো ফ্ল্যাট বিক্রি করলেন, এখন টাকাটা কোনোভাবে এখানে আসলো এবং সেটাকে আপনাকে দেখাতে হবে কিনা। আসলে আপনাকে সেটা অবশ্যই এইচএমআরসিতে রিপোর্ট করার ব্যাপার থাকে। তবে ট্যাক্স হবে কি হবে না, সেটা কিন্তু সিচুয়েশনাল। বিকজ দেখা গেল সেটা হয়তো আপনার নিজের সম্পত্তি ছিল, তাহলে ট্যাক্সেশনের রুলটা একরকম। আবার সেটা যদি আপনি গিফটে পেয়ে থাকেন, সেটা ট্যাক্সেশন অন্যরকম। তো যেই মূল কথাটা দিয়ে আমরা শুরু করছিলাম, যে বাংলাদেশ থেকে কোনো ইনভেস্টর কিংবা ইন্ডিয়া থেকে কোনো ইনভেস্টর যদি এদেশে ব্যবসা করতে চান, উনি হয়তো আসতেই চাচ্ছেন না। উনি হয়তো বাংলাদেশেই থাকবেন, কিন্তু উনি ইউকের মার্কেটে ইনভেস্ট করতে চাচ্ছেন। তাহলেও কিন্তু উনি বাংলাদেশে বসেই কিংবা ইন্ডিয়াতে বসেই এদেশে কোম্পানি খুলতে পারেন, কোম্পানির লেজিটিমেট মালিক হতে পারেন, শেয়ার হোল্ডার হতে পারেন, ডাইরেক্টর হতে পারেন। তবে লোকালি বিজনেসকে অপারেট করার জন্য আপনাকে একজন লোকাল ডাইরেক্টর প্রয়োজন হবে। কিন্তু ডাইরেক্টর মানেই কিন্তু কোম্পানির মালিক হয়ে যাওয়া না। সো কোম্পানির মালিক উনি থেকেও একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর কিন্তু নিয়োগ দেওয়া সম্ভব। এবং আপনি আরেকটু সুখবর হলো যে বাংলাদেশি যারা সিটিজেন আছেন বা অন্য দেশে যারা সিটিজেন আছেন, তারা কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্টও খুলতে পারেন। এটা কিছুদিন আগে পর্যন্ত যথেষ্ট রেস্ট্রিক্টেড ছিল, বাট রিসেন্টলি আমরা যেটা দেখেছি যে ফরেন ন্যাশনালরা কিন্তু এদেশে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন এবং বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন। এটা কি হাই স্ট্রিট ব্যাংকে নাকি অনলাইন ব্যাংকে? এটা আসলে অনলাইন ব্যাংকিং। তবে হাই স্ট্রিট ব্যাংকগুলো যেটা করছে, আপনার ব্যাক হোমের রেফারেন্স এনে যদি আসলেই আপনার বিজনেস ভিসার মতো কিছু থাকে বা আপনি এলিজিবিলিটি থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া অতটা ডিফিকাল্ট কিছু না। মূলত আপনার সিস্টেমে কিন্তু সামহাউ ইউ আর গেটিং দ্য অ্যাক্সেস। এবং আমার আগে যে যেটা এক্সপেরিয়েন্স দাদা, সেটা হচ্ছে হাই স্ট্রিট ব্যাংকগুলো বিজনেস ম্যানেজাররা, যদি আপনি একটা বিজনেস অপারেটর হন, আপনার বিজনেস ম্যানেজারকে বললে অতি সহজে আরেকটা বিজনেস অ্যাকাউন্ট হয়। ব্যক্তিগত অ্যাকাউন্টে অসুবিধা, কিন্তু অনলাইন ব্যাংকে অত্যন্ত সহজে ভিজিট ভিসা থাকলেই করে ফেলতে পারছে। অনেক ভিজিট ভিসা হোল্ডার তারা করেছেন এবং জিজ্ঞাসা বলছে না কিচ্ছু লাগে না, আমার ভিসা আছে, ভিসাটা আপলোড করেছি, অনলাইনে আমার পাসপোর্টটা দিয়েছি, অ্যাকাউন্ট হয়ে গিয়েছে, কোনো কোথাও যেতে হয়নি। অনলাইনে যেটা খুব সহজ, আমি যেটা দেখলাম। জি, সবচেয়ে বড় কথা হলো, আগে একটা মিথ ছিল যে যদি এই দেশে থাকার পারমিশন না থাকে, তাহলে হয়তোবা আপনি কোম্পানি আ খুলতে পারবেন না। আসলে এটা একটা ভ্রান্ত ধারণা। আপনি বাংলাদেশী সিটিজেন হয়েও কিন্তু খুব সহজেই এই দেশে কোম্পানি অপারেট করতে পারবেন। আরেকটা জিনিস আপনি নিশ্চয়ই অনেক ভালো জানেন যে যারা এদেশে ইনভেস্টর ভিসায় আসতে চায় কিংবা সেলফ স্পন্সরশিপ এ আসতে চায়, তারাও কিন্তু ইদানিং এদেশের কোম্পানিগুলো খুলে এবং কোম্পানিটা সেট আপ করে পরবর্তীতে সেই কোম্পানির আন্ডারে স্পন্সর লাইসেন্স নিচ্ছেন এবং সেই স্পন্সর লাইসেন্সের আন্ডারে নিজেদেরকে স্পন্সরও করছেন। তার মানে বিষয়গুলো কিন্তু এখন অনেকটাই স্ট্রিমলাইন্ড। তো আমাদের প্রেক্ষাপটে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আমরা যেটা বলতে চাচ্ছি, যে আপনি ফরেন ন্যাশনালস হয়েও এই দেশে কিন্তু আপনি বিজনেস করতে পারেন উইথ লেজিট। এই কথাটা এই কারণে বলা
এই কথাটা আমি এই কারণে বলছি, কেননা আমরা এরকমও দেখেছি যে এই নলেজ, এই গ্যাপ অফ নলেজটার কারণে অনেকে কিন্তু সুবিধা নিচ্ছেন এবং অনেকে বলছেন যে আপনাকে লোকাল কাউকে ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট হবে না, ইত্যাদি, ইত্যাদি। তো সে ধরনের একটা লুপহোল থেকে বের করার জন্যই আমরা বলছি যে আপনারা দেশে বসেও যারা এখানে ইনভেস্ট করতে চান, তারা কিন্তু লেজিট ওয়েতেই এখানে কোম্পানি খোলা থেকে শুরু করে, অ্যাকাউন্ট ওপেন থেকে শুরু করে সবকিছুই আপনারা লয়ের মধ্যে থেকেই করতে পারবেন। সো এ বিষয়ে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট কিংবা আপনাদের ফান্ডিংকে আপনারা কিভাবে উইথ দ্য হেল্প অফ ল কিভাবে লিগালাইজ করবেন, কিংবা আপনাদের যে আর্নিংস, আপনাদের যে সেভিংস, আপনাদের কোনো ধরনের যদি আরো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, বিজনেস সেটআপের বিষয়ে, তাহলে অবশ্যই দ্বিধাবোধ করবেন না। আমাদের টিম উইল বি মোর দেন হ্যাপি টু হেল্প ইউ। দাদা, বাস্তব কিছু আমি জিনিস বলি। আপনারা যেটাকে পলিটিক্যাল জার্নালিজম বা অ্যাকাউন্টিং এর ভাষায় নন ডম স্ট্যাটাস বলেন, আমরা সেটাকে হ্যাবিচুয়াল রেসিডেন্ট বলি ইমিগ্রেশন এবং আইনের ভাষায়। মানে এদেশে তুমি জীবনের অর্ধেক অংশ বা বছরের অর্ধেক অংশের বেশি থাকবে না। 180 দিন ধরা হয়, 180 দিন একটু বেশি, তো 365 দিন হলে একটু বেড়ে যাবে। ওই 180 দিনের রুটে 99.99% আমাদের দর্শক ওটার মধ্যে পড়ে যায় দাদা। আমাদের বিষয়টা একটু ডিফারেন্ট। আমাদের বিষয়টা হলো যে কিছুদিন আগেও লটা ছিল যে আপনি চুজ করতে পারতেন যে আপনি কি নন ডমিসাইল হবেন নাকি ডমিসাইল হবেন, বাট এখন সেই অপশনগুলোকে অনেকটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। বর্তমান সরকার, লেবার সরকার, বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ওই ঘটনার পর তারা বলেছিল এটা করবে এবং তারা বাস্তবায়ন করেছে। জি, এবং মূল পয়েন্টটা হলো আপনি যদি এদেশে 180 দিনের বেশি থাকেন, আপনি ধরে নিতে পারেন আপনাকে এদেশে ট্যাক্স রিটার্ন করতে হবে। প্রথম 3 বছর হয়তো না, বাট এরপরে কিন্তু মোটামুটি আপনাকে সিস্টেমের মধ্যে চলে আসতে হবে। তো সাধারণ একটা মেসেজ হলো যে আপনি ফরেন ইনভেস্টর হয়েও এই দেশে লেজিটিমেটলি কোম্পানি খুলতে পারবেন। লিমিটেড কোম্পানি হোক, কোম্পানি বাই গ্যারান্টি হোক, সে বিষয়টা আমরা একটু পরে বলছি। কিন্তু লেজিটিমেট ওয়েতে আপনি বিজনেসটা ওপেন করতে পারছেন। এই নিউজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি যারা আছেন, প্লিজ তাদেরকে বলবেন বিভ্রান্তিতে যাতে ওনারা না পড়েন। আমি আমার পেশাগত কারণে দেখেছি 1978-এ বাংলাদেশের নাগরিক এখানে কোম্পানি খুলেছেন। বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী, এখন অনেকেরই নাম আমি বলতে পারি, রাজনৈতিক কারণে সেই নামগুলো বলবো না। আমি চেক করে দিয়েছি, শুধু তারা বাংলাদেশি নাগরিক, অন্য কেউ নেই। মিলিয়ন মিলিয়ন পাউন্ড ট্যাক্স দিচ্ছেন বিলেতে। সুতরাং এটা যাদের টাকা আছে, ব্যবসা করছেন, তারা এটা করেছেন। বেশ কিছু মিডিয়া কোম্পানির, বিখ্যাত মিডিয়া কোম্পানি, তাদের বিলেতে কোম্পানি আছে, তো তারা ওইটা ট্যাগটা করেন না, দুটো কোম্পানির ট্যাগটা করেন না, সেটা অন্য বিষয়। তো এটা আজকের নয়, এমন কালকের নয়, এটা প্রায় 50 বছর ধরে এই বিলেতে চলে আসছে। এটা তো উন্মুক্ত পুঁজির জায়গা দাদা, এটা তো অবাধ ব্যবসার জায়গা, পুঁজিবাদের জন্মস্থান বিলেত, সুতরাং এখানে করা সম্ভব। দ্বিতীয় বিষয়টা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পাওয়া হয়, আমাদের 99.99% আমরা এখানে ওয়ার্ল্ড ওয়াইড ট্যাক্সের আন্ডারে বলি না। না বলার ফলে আমাদের বিক্রি করে টাকাটা আনার সময় বলতে হয়। এই জায়গাটার কিভাবে অ্যাড্রেস করা যায় দাদা? এখন দেখেন, আমি যেটা আগে বললাম, ওয়ার্ল্ড ওয়াইড আপনার যে অ্যাসেট যে ইনহেরিট করছেন বাই ল, সেটা আপনাকে জানানো উচিত। কোনো না কোনো কারণবশত এখনো বাংলাদেশের ট্যাক্স সিস্টেমটা গ্লোবাল ট্যাক্স সিস্টেমের সাথে জয়েন্টে নেই। তার মানে সেই সাইবার হাইওয়ে থেকে একটু দূরে আছে। বাট টুডে, টুমরো অর মেবি ইন 2-3 ইয়ার্স টাইম সেটাও কিন্তু যোগ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তখন কিন্তু এই লুপ হোলটার আর কোনো জায়গা থাকবে না। এখন আমি সহজ কথায় বলি, ফর এক্সাম্পল এই দেশে একজন ইউকে সিটিজেন কিন্তু 325,000 পাউন্ড পর্যন্ত ওনার অ্যাসেটের উপর কোনো ইনহেরিটেন্স ট্যাক্স নেই। কিন্তু যদি প্রপার্টি হয় তাহলে আপ টু 500,000 পর্যন্ত। হাজব্যান্ড যদি মারা যান এবং হাজব্যান্ডের সেই 500,000 আনইউটিলাইজড লিমিটটা কিন্তু ওয়াইফের কাছে চলে আছে, তার মানে মোস্টলি আ মিলিয়ন। তাহলে মোস্টলি মিলিয়ন পাউন্ড পর্যন্ত কিন্তু আপনাকে ইনহেরিটেন্স ট্যাক্স দিতে হচ্ছে না। তো এখন আপনার প্রশ্নটা হয়, যদি সমপরিমাণ মূল্য আপনার দেশে সম্পত্তি থাকে এবং ওয়ার্ল্ড ওয়াইডে যদি সেটা আপনি রিপোর্ট করেন, তবুও কিন্তু আপনি সেম স্ট্যাটাসই আছেন, বিকজ আন্ডার দ্যাট ইনহেরিটেন্স দ্যাট লিমিট সেটাও কিন্তু আপনি এক্সেম্পটেডই হচ্ছেন। তো আমি যেটা বোঝাতে চেয়েছি, বেসড অন ইউর ট্যাক্স রেসিডেন্সি, লটা সেমই থাকবে, এখন আপনার অ্যাসেট যেখানেই হোক না কেন। অ্যাবসলিউটলি
দাদা এখানে অসুবিধা আরেকটা আছে, মানুষের তো পারমিশন পাবে না এই টাকাটা আনতে, সেই ক্ষেত্রে আপনার অ্যাডভাইসটা কি? জি, it's a real challenge because due to ফরেন কারেন্সি ট্রান্সফার আমাদের তো অনেক ধরনের রেস্ট্রিকশনস আছে। আর সেই বিষয়ে আসলে আমরা এক্সাক্টলি কমেন্টও করতে পারছি না, বিকজ ল ইজ চেঞ্জিং এভরি ডে। কিন্তু মূল কথা হলো যে আপনি যদি কোনো মতো লেজিটিমেট ওয়েতে টাকাটা আনতে পারেন, সেটা অনেকে যেটা করেন বিভিন্ন ট্রানজ্যাকশনের মাধ্যমে আনেন বা ভায়া হয়ে আসে। ঘটনা যেটাই হোক না কেন, টাকাটা যদি ইউকেতে আসে আপনাকে লেজিট ওয়েতে রিপোর্ট করতে হবে। এটাই আসলে আমাদের সামারি। দাদা আমি যদি লাস্ট 25 বছরের ইমিগ্রেশন অভিজ্ঞতা আমি বলি, আমি দেখতে পাচ্ছি প্রথমে HMRC থেকে আমরা দেখতে পেলাম যে আইন করা হলো যে ইমিগ্রেশনের ক্ষেত্রে যে অর্থনৈতিক জিনিস সেটা ফরেন রাষ্ট্রের সাথে মিলাতে হবে। HSMP ফার্স্ট জিনিস হলো HSMP, আজ থেকে প্রায় 25 বছর আগে। তারপরে HSMP ফোরাম, তারপরে HSMP সেকেন্ড পার্ট, তারপরে হচ্ছে টায়ার 1, তারপরে জেনারেল সেকেন্ড পার্ট, তারপরে টায়ার 1 এন্টারপ্রেনার, ইনভেস্টর ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আমরা মামলা পর্যন্ত দেখেছি যেখানে বলেছে বাংলাদেশ সরকারের বাংলাদেশ ব্যাংক অর্ডার 1973 উদ্ধৃত করলে কয়েক সেকেন্ড লাগে ওইখানে বার করতে, তুমি আনতে পারো না, পারমিশন নাই, তাহলে এটা লেজিটিমেট ইনভেস্টমেন্ট না। সেটা আজকেও প্রযোজ্য। আমার বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিতে হবে, এনওসি নিতে হবে, $10,000 বেশি আনতে হলে সেটা পাসপোর্ট এনরোজ করতে হবে, এনওসি লাগবে। এই অসুবিধাগুলো কিন্তু ঐতিহাসিকভাবে ইনভেস্টর, এন্টারপ্রেনার, HSMP এবং টায়ার 1 জেনারেল লোকরা ফেস করেছে। আজকে হচ্ছে ইনহেরিটেন্স ট্যাক্স যে পাবে তার ফেস করতে হবে। ওখানে কিন্তু আপনাদের মতো অ্যাকাউন্টেন্টের প্রয়োজন, ট্যাক্স অ্যাডভাইজারের প্রয়োজন, এবং এই অ্যাডভাইসটা কিন্তু এই প্ল্যাটফর্মে দেওয়া সম্ভব না আমার মতে। কারণ কি, এটা ইন্ডিভিজুয়াল, এটা কাস্টমাইজড এবং এটা তার একান্ত ব্যক্তিগত, তার পারিবারিক কি অবস্থা আছে, তার ছেলেমেয়ের কি অবস্থা আছে, তার অর্থনৈতিক কি অবস্থা, তার কি কোম্পানি আছে, অনেক তথ্য আপনার জানতে হবে। এই কমেন্টটা কি ঠিক দাদা? না, অবশ্যই রাশিদ ভাই, ব্যারিয়ার তো অবশ্যই আছে, বাট তারপরেও কিন্তু উই ক্যান সি, কেননা প্রায় আমাদের সাথে প্রসপেক্টিভ ইনভেস্টরদের কথা হয় এবং দেখা গেছে কোনো না কোনো সোর্সে কিন্তু আসছে এবং মানি ইজ কামিং টু ইউকে, এবং সেটা মোটামুটি প্রপার চ্যানেল ওয়াইজই আসছে। তো এই বিষয়ে যাদের প্রশ্ন আছে তারা যদি একটু 1-to-1 কথা বলে, তাহলে আমার মনে হয় যে উই ক্যান অ্যাকচুয়ালি গিভ দেম আ প্রপার গাইডলাইন। আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, বিজনেস অ্যান্ড ট্যাক্স অ্যাডভাইজার্সের দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেটের আপটন লেনে। সোল ট্রেডিং, CIS, পার্টনারশিপ, চ্যারিটি লিমিটেড কোম্পানি, অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য 2007 হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস। ট্যাক্স, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায়। ফোন করুন 0208 507 0617।